কথামালা এবং ভাষা ও ভবিষ্যতের যৌথ প্রযোজনায় অনুষ্ঠান আজকে দ্বিতীয় দিন, তৃতীয় বছরের দ্বিতীয় দিন। আমাদের পরবর্তী গল্পকার যারা আছেন সেই গল্পকারদের আমি একটু ডেকে নেব মঞ্চে। সুব্রত নাগ, ভূপাল চক্রবর্তী, নির্মল বন্দ্যোপাধ্যায়, মোনালিসা চন্দ্র এবং পূর্বা ঘোষ। আলোচনার জন্যে আমি ডেকে নেব বিশিষ্ট গল্পকার শ্রীমতী ঝিমলি নন্দীকে। সুব্রত নাগ মহাশয়কে। নমস্কার, আমার অনুগল্পের নাম মেরুদণ্ডী। মেরুদণ্ডী। যে কোনো লতানে জিনিসই আমি নিতান্ত অপছন্দ করি। গেরস্থ বাড়িতে লাউ কুমড়োর মতো যে লতানে গাছগুলো মাচা খোঁজে, তারপর পাক মেরে মেরে উপরে ওঠে, তাদের দেখলেই আমি প্রবল বিরক্তিতে ঘাড় ঘুরিয়ে নিই। কোঠাবাড়িতে আদুরে মানি প্ল্যান্ট, রেন ওয়াটার পাইপ বা গ্রিল বেয়ে দোতলা ব্যালকনিতে উঁকি মারে, সেটা দেখেও আমার অস্বস্তি হয়। কিছু বাড়িতে শখের আঙুর লতাও বাগানের খুঁটি বেয়ে এদিক ওদিক উঁকি মারে, সেটা দেখেও আবার বিবয়মিশা লাগে। এমনকি এসব ব্যাপারে আমি নিজেকেও রেয়াত করি না। কেন জানেন? আমি নিজেও আসলে এই লতানের শ্রেণীভুক্ত কিনা। জীবনবিজ্ঞানের ভাষায় অমেরুদণ্ড প্রাণীদের স্বজন। লতানে গাছগুলোর জিন কোনোভাবে আমার দেহে মিশে গেছে কিনা কে জানে। হাবে ভাবে স্বভাবে চরিত্রে আমি একেবারে হুবহু লাউডগা। তাও লাউডগার একটা চকচকে সবুজ উজ্জ্বলতা থাকে, আমার তাও নেই। ছোটবেলা থেকেই আমি খুব বাধ্য। ঘরে বাবা মা যখন বকাবকি করতো তখন মাথা নামিয়ে চুপচাপ বকুনি খেতাম। স্কুলে বাঘা বাঘা টিচাররা যখন বেত উঁচিয়ে তর্জন গর্জন করতেন তখনও কোনো প্রতিবাদ করিনি। তখন সবাই বলা বলি করতো, দেখো কেমন বাধ্য ছেলে, কত শান্ত স্বভাব, সাত চরে রা কাড়ে না। কিন্তু ছোটবেলা থেকে সেই যে মাথা নামিয়ে বকুনি খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছিল, বড় হয়েও সেটা আর পাল্টাতে পারলাম না। বরং মাথার পাশাপাশি পিঠটাও আস্তে আস্তে নুয়ে পড়তে লাগলো। আমি বাড়িতে বউয়ের কাছে লতানে স্বামী হয়ে থাকি। মাস পয়লার মাইনে সমস্ত টাকা তুলে দিই বউয়ের হাতে। তার কথা অনুযায়ী জলকে কখনো উঁচু বলি, কখনো নিচু। শ্বশুরবাড়ি আত্মীয়ের বিয়েতে উপহার দিয়ে সোনার টিকলি কিংবা কানপাশা। আমার নিজের আত্মীয় স্বজনদের দিয়ে মাইক্রো ওভেন কিংবা পার্ল সেট। আমাদের ঘরে সেজন্য নিশ্চিম শান্তি বিরাজ করে। অফিস যাবার সময়ও আমি মেরুদণ্ডটাকে খুলে ঘরে রেখে আসি। সেকশন ইনচার্জের কাছে মাথা নোয়াই আর ঘাড় নোয়াই বড় সাহেবের কাছে। ফলে আমার কোনো শত্রু তৈরি হয় না। আমার সার্ভিস বুকে কখনো কালি পড়ে না। আমার ইনক্রিমেন্ট কখনো আটকে থাকে না। আমার লতানের চেহারা দেখে পাড়ার উঠতি রাজনৈতিক নেতারা খুশি হন। ফলে আমার বাড়ির ট্যাক্স কখনো বাড়ে না। এত সব সুবিধা পাওয়া সত্ত্বেও আমি লোকটাকে আমি নিজেই খুব ঘৃণা করি। কারণ এই লতানে আমিটাকে ঘৃণা করার কারণ আসলে একটা ছবি, একটা গাছের ছবি। গাছটার নাম বাওয়াব। 100 ফুটের ওপর নাকি লম্বা হয়। কটা তাল গাছ একের পর এক খাড়া করলে একটা বাওয়াব গাছ হয় কে জানে। এই বাওয়াব গাছের একটা ছবি ছিল আমার কাছে। ছবিটি যে কিভাবে আমার কাছে এসেছিল সেটা মনে নেই, কিন্তু ছবিটা আমার কাছে ছিল পরম ধনের মতো। যে দিনগুলোতে আমি বাড়িতে কিংবা অফিসে বা পাড়ায় খুব বেশি লতিয়ে থাকতাম, সেদিনগুলোতে আমি বাওয়াবের ছবিটা বার করে তাকিয়ে থাকতাম। কি রিজু ভঙ্গিতে খাড়া হয়ে সোজা যেন নীলাকাশ ফুঁড়ে উঠে গেছে। নিজেই নিজেকে ধিক্কার জানাতাম। ঠিক এরকম অবস্থাতেই আমি একদিন শিম গাছটাকে দেখেছিলাম। আমার গিন্নি কিংবা কাজের মেয়ে কে চারাটাকে লাগিয়েছিল জানি না, কিন্তু ক্রমশ শিমের স্বাদের চাইতেও চারা গাছটার বেড়ে ওঠার দৃশ্যটা আমাকে অবাক করলো বেশি। শীতের এক রবিবারের সকালে চাদর মুড়ি দিয়ে আমাদের একফালি বাগানে যেতেই বেমালুম অবাক হয়ে দেখলাম শিমের চারাটা দিব্যি বাড়ছে। তবে মোটাই হামাগুড়ি দিচ্ছে না, শিমের ডগা মাটিতে ধুলোয় লুটোচ্ছে না, কঞ্চি আঁকড়ে পাক খেয়ে খেয়ে উপরে উঠছে না, আর 5টা সাধারণ গাছের মতোই খাড়া উঠছে। চিরকালে চেনা লতানো গাছটা কিভাবে আমূল বদলে গেল। এত স্পর্ধা পেল কোথায় শিশু গাছটা। সকালে নরম রোদ গায়ে মাখতে মাখতে আমি আরও অনেকক্ষণ তাকিয়ে রইলাম শিমের চারাটার দিকে। আমি এখন আর বাওয়াব গাছের ছবিটা দেখি না,
বাগানের শিম গাছটার একটা ছবি তুলে প্রিন্ট করিয়ে রেখেছি। এখন আমি সবসময় ওটাই দেখি, বারবার দেখি, দেখি আর ভাবি আর আমার অস্বস্তি হয়, গরম লাগে শরীরে। আশ্চর্যের কথা কি জানেন, আমি এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। আমাকে আমার বউ বলে স্বার্থপর, শ্বশুরবাড়ির লোকেরা বলে ধান্দাবাজ, অফিসের সেকশন ইনচার্জ আর বড় সাহেব বলেন বিশ্বাসঘাতক, উঠতি নেতারা বলে প্রতিক্রিয়াশীল। আরও আশ্চর্যের কথা কি জানেন, আমার আমি লোকটাকে এখন আর আমি একটুও ঘৃণা করি না। নমস্কার। আমাদের পরবর্তী গল্পকার নির্মল বন্দ্যোপাধ্যায়। সাদা লঙ্কার ঝাঁঝ। আমার গল্পের নাম সাদা লঙ্কার ঝাঁঝ। সকাল সকাল স্নান সেরে আজ লালপাড় শাড়িতে সেজেছেন দত্তগিন্নি। সাদা চুলের মাঝ বরাবর ধ্যাবড়া সিঁদুরের স্রোত। কাঁঠাল কাঠের জলচৌকিতে বসেছেন ঠিক দয়ার পিছনে, খানিকটা দূরত্ব রেখে। জায়গাটা বাড়ির রান্নাঘর লাগোয়া ঢাকা বারান্দা। দয়ার সামনে উনুনে দাও দাও জ্বলছে চেলা কাঠ, কড়াইতে বালি তেতে ফাল। দয়া এবার অল্প অল্প চাল গরম বালিতে ফেলে নারকোল ক্ষীরের গোছা দিয়ে নাড়াচাড়া করবে, এটাই শেষ ধাপ। দয়া এবাড়ির পুরনো মুড়ি ভাজার মানুষ। আসলে দয়া মই খসেছে এক্কা দোক্কা বেলাতেই। সাত সকালে পুকুরে ডুব সেরে খালি পেটে 3 মাইল হেঁটে দত্তবাড়ি পৌঁছেছে সে। আজ অবশ্য একা নয়, বাপমা মরা নাতনিটা পিছু সারেনি তার। পুজো আসছে, এ সময়টা দত্তগিন্নি এবং দয়ার খুব ব্যস্ততার সময়। শুরুটা হয় পাঁজি দেখে, থামে ঠিক পুজোর মুখে। মুড়ি, খই, চাল ভাজা, ছোলা ভাজা, কুসুম ফুলের বীজ ভাজা, আরও কত কি। দয়ার মিশকালো শরীর চুঁয়ে ক্লান্তি নামে। গিন্নিমা চোখ সরু করে নজরদারি করেন, কোনটা আগে ভাজা হবে, কোনটা কোথায় রাখা হবে, কড়াইয়ের বালি কখন বদলাতে হবে বা উনুনের আঁচ কতটা কমাতে হবে, সবেতেই তার তীক্ষ্ণ নজর। প্রতি খোলা মানে 3 সের চাল। আগের সন্ধ্যায় ছোট বৌমাকে দিয়ে ঝাঁঝরি করা বালতিতে বাড়ির পিছনের পুকুর থেকে মুড়ির চাল ধুয়ে রেখেছেন গিন্নিমা। সে চাল রাতভর শুকিয়েছে মেঝেই পাতা চটের বিছানায়, অল্প একটু নুন মেখে। দয়া পুরো চালটা বড় খোলায় নিয়ে পাটকাঠির গোছ দিয়ে নাড়তে শুরু করে। গিন্নিমা 2 হাত জড়ো করে কপালে ঠেকান। উনুনে জ্বালানির কাঠ ঠেলা আর ক্রমাগত চাল নেড়ে নেড়ে দয়ার ডানা টনটনিয়ে ওঠে। গা থেকে কাপড় খসে পড়ে, কপালে বিজবিজে ঘাম। একসময় চাল তৈরি হয়। এবার গরম চাল কড়াইতে বালির ওপর ফেলে শেষ ধাপের নাড়ানাড়ি। আজ লঘু চাল, অল্প নাড়াচাড়াতেই বেলফুলের 20 ফোঁটার মতো বেরোয় সাদা ধপধপে মুড়ির শরীর। গিন্নিমা খুশি হন। আগেই ভাজা হয়েছে আধসের ছোলা আর পোয়াটে কুসুম বিচি, তাদের সুগন্ধে চারদিক মম করছে। এখন মুড়ি ডুব দেখে দয়াও খুশি। এরই মধ্যে এক কাণ্ড ঘটে। দয়ার নাতনি উনুনে প্রায় কাছে গিয়ে সদ্য ভাজা মুড়ির দিকে চোখ রাখে। তার দৃষ্টিতে লোভ। দত্তগিন্নি লাফিয়ে ওঠেন, এখনই সব ছুঁয়ে দেবে হারামজাদি। এই ছুরি, বেরো এখান থেকে। তার রাগ গিয়ে পড়ে দয়ার ওপরে। যত নষ্টের গোড়া তুই, কেন এনেছিস ওকে? কি নোলারে বাবা। বাড়ির ছানাপুনোগুলোই মুখে তোলেনি এখনও। ছোটো বউ, ওকে খানিকটা মুড়ি দাও, নইলে নজর লাগবে, পেটে শুল হবে। ছোটো বউ যথাসম্ভব ছোট একটা কাঁঠা জোগাড় করে দূর থেকে খানিকটা মুড়ি ঢেলে দেয় মেয়েটির কোঁচড়ে। মেয়েটি চোখে বা ছোলা ভাজার দিকে। রাগে জ্বলে ওঠেন দত্তগিন্নি, দূর হ সামনে থেকে, যা পেয়েছিস ওই ঢের। দয়া
দাঁত কামড়ে আগুন চোখে তাকায় নাতনির দিকে। পালা বলছি, জমের অরুচি কোথাকার। উঠোনের উল্টো দিকে শিম গাছের মাচার নিচে পা ছড়িয়ে বসেছে মেয়েটা। আঁচল থেকে একটা একটা করে মুড়ি হাতে নিয়ে মুখের লালা দিয়ে পরস্পরের সঙ্গে জুড়ে যাচ্ছে সে। অল্পক্ষণের মধ্যেই ঠিক যেন একটা সাদা লঙ্কা। এবার এক মুঠো মুড়ি মুখে পুড়ে পরমাদরে বাঁহাতে লঙ্কাটাই ছোট্ট করে কামড় বসায়। ঝাল লেগেছে হয়তো, চোখ বুজে মুখ সরু করে উস শব্দ করে মেয়েটা। ওদিকে দয়া সোজাসুজি সবটাই দেখে। নাতনির লঙ্কার ঝাঁঝ তাকেও ছুঁয়ে যায়। টস টস করে দুফোঁটা চোখের জল গরম কড়াইতে পড়ে, নিমেষেই তা শুকিয়ে শূন্যে মিলায়। পিছনে বসা দত্তগিন্নি অবশ্য সেসব কিছুই দেখতে পান না। নমস্কার। পরবর্তী গল্পকার পূর্বা ঘোষ, এবং পূর্বা ঘোষের পড়ার পর এই 3টি গল্প নিয়ে আলোচনা করবেন শ্রীমতী ঝিমলি নন্দী। মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে উপবিষ্ট সমস্ত বিশিষ্টজনকে জানাই বসন্তের প্রারম্ভিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারপরে জানাই কথামালাকে ধন্যবাদ আজকে আমার এই অনুগল্পটা উপস্থাপনা করার অনুমতি দেওয়ার জন্য। আমার আজকের অনুগল্পটার নাম পম্পিনো। যে 7-8টা বাঁধা ধরা বাড়িতে মাছ বিক্রি করতে করতে আসে পরাণ বুড়ো, তারা আজ কেউই মাছ কেনেনি। আজ নৌকা ষষ্ঠী। লক্ষ্মী বেঁচে থাকলে ঠিক মনে করিয়ে দিত আজকের দিনটার কথাটা। ভাবতে ভাবতে বিবেকপল্লীর গলি দিয়ে হাঁটছিল পরাণ বুড়ো। রাস্তায় রাস্তায় ঘুরে মাছ বিক্রির জোর এখন আর শরীরে নেই। বেলা বেড়েছে। বটের ছায়ায় মাছ ভর্তি অ্যালুমিনিয়ামের গামলাটা রেখে ধপ করে বসে পড়ে বুড়ো আর জোরে জোরে শ্বাস নিতে থাকে। আর সেই শ্বাসের তালে তালে বুড়োর হাড়ের ওপর চামড়া লাগানো বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। সান্নালবাড়ি বোসবাড়ির মা জননীরা পমফ্রেট বড় ভালোবাসে। আসল পমফ্রেট সহজে বাজারে পাওয়া যায় না, বেশিরভাগই পম্পিনো। আজ ভালো পমফ্রেট পেয়ে মা জননীদের জন্য নিয়ে গিয়েছিল কেজি 4। কপালের ঘাম মুছতে মুছতে বুড়োর মনে পড়ে সেই যৌবনকালে ওর বউ লক্ষ্মীও নৌকা ষষ্ঠীর দিনে ওকে মাছ ধরতে যেতে দিত না। একবার এক বড় মানুষ মাছ ধরা দেখবে বলে নৌকা ষষ্ঠীর দিন প্রায় জোর করেই পরাণকে নদীতে নিয়ে গিয়েছিল। এমনই বিধির ফের ছোট ছোট 2-1টা ছেদ ছাড়া সেদিন কোনো মাছই জালে ওঠেনি। সকালবেলা মানুষটি অনেকগুলো টাকা পরাণের হাতে দিয়ে বলেছিল, মাছ জালে ওঠা বা না ওঠা তা তোমার তো হাতে নয়, তুমি তো সারা রাত পরিশ্রম করেছো, এটুকু পরিশ্রমিক অন্তত রাখো। পরাণ সেই টাকাটা নেয়নি। মানুষটার মাছ ধরা দেখার শখটাই পূরণ করতে পারলো না তো টাকা। এখনও গেলে আড়তদার মাছগুলো ফেরত নেবে ভেবে বৃদ্ধ মানুষটি মাছ ভর্তি গামলাটা মাথায় তুলতেই একটা গাড়ি এসে পাশে দাঁড়ালো। কত করে পমফ্রেট? 600 টাকা কেজি শুনে 2 কেজি মাছ নিয়ে 2000 টাকার একটা নোট গাড়িওয়ালা বাবু বুড়োর দিকে এগিয়ে ধরল। আপনার হাতেই বউনি হলো বাবু, খরচা পয়সা তো নেই। আচ্ছা একটু দাঁড়াও, আমি মোড়ের ওই দোকান থেকে টাকাটা ভাঙিয়ে এনে তোমাকে দিচ্ছি। তাই দেন বাবু, আমি এখানেই বসছি। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে নামে। পরাণ বুড়ো বসে থাকে মাছের দাম পাওয়ার অপেক্ষায়। ততক্ষণে বাকি পমফ্রেটগুলোরও পচন শুরু হয়ে গেছে। ধন্যবাদ। নমস্কার। কথামালাকে ধন্যবাদ আমাকে এই আলোচনায় ডাকবার জন্য, এবং অসাধারণ কিছু অনুগল্প শুনতে পেলাম এদের এই কথামালার
এই অনবদ্য আয়োজনে। তো আমার মতে অনুগল্প হলো বিন্দুতে সিন্ধু। ছোট একটা পরিসরে আমরা বৃহৎ পরিসরকে অনুভব করতে পারি। প্রথম গল্পটি পড়েছেন সুব্রত নাগ, মেরুদণ্ডী। সুব্রত নাগ পরিচিত গল্পকার, খুবই বিখ্যাত, এবং ওনার এই গল্পটির মধ্যেও ওনার সেই অসাধারণ লিখন শৈলীর পরিচয় আমরা পাই। মেরুদণ্ডী রূপক গল্প। লতানে গাছ দেখলে বড় বিরক্তি লাগে গল্পকারের, বড় বিরক্তি লাগে। কোঠা বাড়ির মানি প্ল্যান্টই হোক, লাউ গাছই হোক, আঙুর লতাই হোক, বিরক্ত হয়ে ওঠেন তিনি। কেন? সঙ্গে সঙ্গেই আমাদের মধ্যে এই বৈপরীত্য যে সামনে আসে এবং আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে কেন? গাছ তো মানসিক আরামের জায়গা, স্বস্তির জায়গা। আমাদের এই দৈনন্দিন যে কেঠো জীবন, সেখানে একটু শান্তির জায়গা। তবে এত বিরক্তি কেন গাছ দেখে? এবং তখনই আস্তে আস্তে আমরা তার ব্যাখ্যাটা পেয়ে যাই যে গল্পকথক নিজেই অমেরুদণ্ডী, মেরুদণ্ড হারিয়ে ফেলেছেন নিতান্ত ছোট বয়স থেকেই। খুব বাধ্য, বাবা মার বাধ্য, শিক্ষকদের বাধ্য, তারপরে অফিসে গিয়ে বড়বাবুর বাধ্য। তো সেই বাধ্যতার অভ্যেস বড় হয়েও কাটেনি। বউ হয়েছে, সে বউয়েরও প্রতিবাদ করতে পারে না। কোনো সত্যের প্রতিবাদ করার ধাতটাই তৈরি হয়নি। খুব চমৎকার কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে মেরুদণ্ড আসলে তৈরি হয় শৈশব থেকে। অতিরিক্ত শাসন অনেক, আমি যে বলছিলাম অনুগল্প হলো বিন্দুতে সিন্ধু, আমরা অনেক কিছু বুঝতে পারি কিন্তু এইটুকু থেকে, যে আমাদের এই যে প্যারেন্টিংয়ের গণ্ডগোল নিয়ে আজকাল প্রায়ই কথাবার্তা হয়। আমরা জানি যে ছোট ছেলে মেয়েকে বাবা মা বড্ড চাপাচাপি করে ভালো ছেলে হওয়ার জন্য। ভীষণ ভালো হতে হবে তাকে, সবেতে ভালো হতে হবে, স্বভাবে চরিত্রে সবাই দেখে বলবে ওনার ছেলে সত্যি একটা ছেলে বটে, মুখ তুলে চায় না। তো সেই অমেরুদণ্ডের সূচনা, সেই মেরুদণ্ড হারানোর সূচনা, কি অদ্ভুত ব্যথা এবং নির্মমতা লেখকের কলমে ফুটে উঠেছে। তো সেই ছোটোবেলার অভ্যেস কাটলো না, সুতরাং সব জায়গায় প্রশস্তি, রাজনীতিতে সর্বত্র রাজনৈতিক নেতারা পর্যন্ত প্রশংসা করে যায়, কোথাও শত্রু নেই, অজাত শত্রু। কিন্তু সেই ছেলেটি, সেই যে গাছ দেখলে বিরক্ত, সে একটি বাওবাব গাছের ছবি সংগ্রহ করে রেখেছে। কি অদ্ভুত না? বাওবাব গাছটা আপনারা হয়তো অনেক জায়গায় পেয়ে, আমি প্রথম পাই চাঁদের পাহাড়ে। তো বাওবাব আমার সেই জন্য ভারী মনে আছে। তো সেই বিশাল একখানা বাওবাব গাছ, সেই ছবিটা সে লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে দেখে মেরুদণ্ড কী জিনিস সে অনুভব করে শিরায় শিরায়। বাওবাব গাছ। তো এই ঋজু খাড়া গাছটি দেখে সবার আড়ালে সে নিজেকে ধিক্কার দেয়। তাহলে তার ভেতরে লুকিয়ে লুকিয়ে বেঁচে থাকে একটা মানুষ, একটা যে আলো চায়। ছোটোবেলায় আমরা পড়েছি না, সেই একটা চারা গাছকে অন্ধকার ঘরের মধ্যে রাখলে সে কেবল যেদিকে এক ফোঁটা আলো সেই দিকে বেঁকে যেতে চায়। এই ছেলেটিও তেমনি। সবাই বলেছে তুমি বাধ্য হও, শান্ত হও, মেনে চলো, কিন্তু কি একটা অবাধ্যতা তার মধ্যে কাজ করে। সেও স্বপ্ন দেখে, একটা বাওবাব হওয়ার স্বপ্ন। তারপরে সেই ছেলেটি একদিন দেখে তার বাগানে একটা শিম চারা। শিম গাছ তো সাধারণত লতানে হয়, কাঠিকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে ওঠে, মেরুদণ্ড নেই, ওরই মতো। কিন্তু কিছুদিন পরে সে হঠাৎ লক্ষ্য করে শিমের চারা সোজা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আশা আছে, পৃথিবী এক্ষুনি অন্ধকার নয়,
আরও আছে। এইখানে গল্পটি শেষ হয় এবং আমার অসম্ভব ভালো লেগেছে। বারবার সে তখন ওই বাওবাব ছেড়ে শিমের চারাটিকেই দেখে, আর বাওবাব দেখে না। তার সামনে জীবন্ত উদাহরণ, সে পারবে। এরপরের গল্পে আসি, সাদা লঙ্কার ঝাঁঝ। নির্মল গঙ্গোপাধ্যায় লিখেন সাদা লঙ্কার ঝাঁঝ। এই গল্পটিও চমৎকার, চমৎকার একটি নির্মাণ। সাদা লঙ্কার আবার ঝাঁঝ হয় নাকি? আমরা তো শুনিনি, কিন্তু হয়। কোথায় লুকোনো থাকে সেটা বোঝা মুশকিল। দত্তগিন্নি ধ্যাবড়াখানিক সিঁদুর পরে, চান করে, লাল পাড় সাদা শাড়ি পরে বসেছেন, ভাজা হচ্ছে, মুড়ি ভাজা হচ্ছে। গ্রামের একটা খণ্ডচিত্র এখানে একদম খুব স্পষ্ট উঠে এসেছে। আমি গ্রামে থাকি, আমি জানি যে কিভাবে, দেখেছি কিভাবে মুড়ি ভাজা হয়, খই ভাজা হয়, কীরমভাবে বালির ওপরে একটা একটা করে চাল জুঁই ফুলের মতো ফুটে ওঠে। এখানেও ফুটে উঠছিল। কিন্তু গল্প শুধু সেই ছবিটায় থেমে যায়নি, আরও এগিয়েছে মানুষে, মুড়ি থেকে মানুষে। যে ভাজছিল মুড়ি, সে দয়া তার নাতনিটাকে, ছোট নাতনিটাকেও সঙ্গে এনেছে। তো মুড়ি ভাজা হচ্ছে, তারপরে ছোলা, কুসুম বীজ, ভারী সুন্দর গন্ধ ছাড়ছে। ওই ছোট্ট মেয়েটা খায়নি, তার বড্ড লোভ হচ্ছে একটু মুড়ি যদি পাওয়া যায়। পায়ে পায়ে কাছে কাছে চলে গেছে, মুড়ির খোলার কাছাকাছি। প্রচণ্ড রেগে উঠলেন দত্তগিন্নি। ও কি, হ্যাঁ, এইটুকুনি মেয়ের এত লোভ? ছুঁয়ে দেয় যদি, সে তো কেলোর কীর্তি হবে। আর যদি নাও ছোঁয়, নজর তো আছে, নজর বলে একটা কথা আছে না, পেটে শুল হবে যে। সুতরাং দত্তগিন্নি ভীষণ রেগে গেছেন। আমি বলছি না, কিন্তু আমাদের গল্পকার বলে গেছেন। আচ্ছা, তারপরে একটু দয়া হয়, ছোট বউকে বলেন এক মুঠো মুড়ি দিতে, এক মুঠো মুড়ি আর একটা কাঁচা লঙ্কা। মেয়েটা এবার ছোলার দিকে তাকায়। লোভ, গরিব মানুষেরও পেটে খিদে থাকে, গরিব মানুষেরও খেতে ইচ্ছে হয়, ছোট মেয়েরও খেতে ইচ্ছে হয়। বড়, আমরা যারা বড় হয়ে গেছি, যারা শহুরে আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে থাকি, আমাদের অনেকখানি আছে, আমরা ভুলে যাই। আমাদের ছেলেমেয়েরা কি মুড়ি খেতে চায় নাকি? মুড়ি দিন তো খাবে না, ম্যাগি চাই, ক্যাডবেরি চাই ইত্যাদি। কিন্তু ওই মেয়েটা মুড়ি চাইছিল। মুড়ি হয়ে গেলে তো একটুখানি ছোলা ভাজা, বড্ড ইচ্ছা। তো দত্তগিন্নি রেগে আগুন, কি লোভ! কি সে এত বড় অন্যায়টা দয়া পর্যন্ত সহ্য করতে পারলো না, তার আর দয়া মায়া জাগলো না। এত লোভ, মুড়ি পেয়ে আরও লোভ, ছোলা, মুড়ির সঙ্গে ছোলা। খুবই রেগে গেল, খুবই তাকে যাচ্ছে তাই গালাগালি করে বের করে দেওয়া হলো। তখন মেয়েটা ওই মুড়িগুলো জুড়ে জুড়ে, লালার রসে জুড়ে জুড়ে লণ্ঠন তৈরি করছে। অনেকটা বড়, অনেকখানি মুড়ি, একটুখানি নয়, একটা দুটো, এক মুঠো নয়, মুড়ি জুড়ে জুড়ে ঝাল লণ্ঠন। এবং সেই লণ্ঠনটা সে একটু একটু করে খাচ্ছে। শেষ হয়ে যাবে যে মুড়ি, তখন লঙ্কাটায় কামড় দিয়েছে। বাচ্চা মেয়ে তো, বড্ড ঝাল লেগে গেছে, ঝাল লেগে গেছে। তো তার চোখে বোধহয় জল এসে যায়, জানি না আপনাদের চোখে জল এসেছে কি না, আমারও চোখে জল এসে যাচ্ছিল। তো দয়ারও চোখে জল এসে গেল, তপ্ত কড়ায় টপ টপ জলের ফোঁটা পড়ল। এই হলো গল্পটা। সেটা দত্তগিন্নি দেখতে পেলেন না। বলুন তো কি বলবো, আর বলার কথা থাকে না। শেষ গল্পটা, এই পর্বের শেষ গল্প, পূর্বা ঘোষের লেখা, পম্পিনো। এও একটা আরেকটা ছবি, আরও একটা সুন্দর ছবি। এই আমাদের সমাজে আসলে অনেক বঞ্চনার কথা, অনেক কষ্টের কথা লুকিয়ে থাকে। সেইগুলো গল্পকাররা ছবি করে ফুটিয়ে তোলেন। অন্তত এই তিনটি গল্পে আমরা সেই ছবিগুলো খুব স্পষ্ট করে পেয়েছি। তো পূর্বা লিখছেন যে পরাণের মাছ সেদিন কেউ কেনেনি। যত বাড়ি বাড়ি ঘুরে সে মাছ দেয়, কেউ একজনও কিনল না। নৌকা ষষ্ঠী আছে না, অমঙ্গল হতে পারে, পরাণের কষ্ট কে বোঝে? অথচ
সে আজকেই সত্যিকারের পমফ্রেট পেয়েছিল, পম্পিনো নয়, 600 টাকা কেজি পম্পিনো। হাঁপাচ্ছে বুড়োটা, বউটাও তো নেই, বউটাও মরে গেছে। লক্ষ্মী যদি থাকতো একবার মনে করিয়ে দিত যে আজকে যেও না, আজকে মাছ বিক্রি হবে না। ও তো জানেন, আর পেটের দায় বড় দায়, জানেন তো, সব মানুষকে কাবু করে ফেলে। তো ও আসছিল, আস্তে আস্তে আর পাচ্ছে না, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে হাঁপাচ্ছে লোকটা, হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক। একটু বসেছে রাস্তার ধারে। ঠিক সেই সময় একবারে মানে ভগবানের আশীর্বাদের মতো একজন গাড়ি নিয়ে চলে এলো। কি মাছ? পমফ্রেট। কত টাকা কেজি? 600 টাকা। দিয়ে দাও 2 কেজি। বড় খুশি হলো পরাণ। তাহলে কোনো মানুষ আছে, কেউ দেখতে পায় ষষ্ঠীর ঊর্ধ্বে উঠে এই মানুষের কষ্ট, মানুষের ঘাম, মানুষের কান্নার দাম কারো কাছে আছে। 2 কেজি মাছ দিয়ে দিল, খুব আনন্দ। বলে 2 কেজি 600, ভাঙানি তো নিয়ে আছে, আমি সামনের দোকান থেকে ভাঙানি নিয়ে আসছি এক্ষুনি গেল। পল ক্ষণ মিনিট ঘন্টা, একটা বেলাও পার হয়ে গেল, আর সে ফিরল না। এই গল্প আমি চমৎকৃত, বলার ভাষা নেই। নমস্কার। আন্তরিক ধন্যবাদ জানাই শ্রীমতী ঝিমলি নন্দীকে।